আমার প্রিয় নড়িয়া সখীপুর এবং সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। ন্যায় ও ইনসাফ, বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়নে নড়িয়া ও সখীপুরের জন্য আমরা একগুচ্ছ বাস্তবায়নের ভাবনা, শিক্ষা ও দক্ষ মানব সম্পদ উন্নয়নে তরুণ প্রজন্মকে প্রযুক্তি নির্ভর দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলা, এ লক্ষ্যে সরকারি বেসরকারি পর্যায়ে ট্রেনিং এর ব্যবস্থা করা হবে, যার মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা যাবে এবং হবে। নড়িয়া সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হবে। নড়িয়া একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাবিত গৃহীত প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। বিগত সরকারের সময় বৈষম্য শিক্ষা প্রতিষ্ঠানগুলি সহ জরাজীর্ণ সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলি সংস্কার করা হবে। সখীপুরে ভালার বাজার আমার নিজ অর্থায়নে একটি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট করা হবে এবং যার মাটি ভরাট প্রায় 90% হয়ে গেছে, এটা মনে আপনারা অনেকেই দেখেছেন। এবং একটি মেরিন একাডেমি দ্রুত সময়ে মেরিন একাডেমির মাটিটা ভরাট কমপ্লিট হয়েছে, পলিটেকনিক্যাল কলেজের মাটিটা 10% বাকি আছে। এই দুইটা নির্বাচনের পর এই দুইটা আমার নিজস্ব অর্থায়ন আমি শুরু করব। এবং আপনারা জানেন আমাদের নড়িয়া সখীপুরে 23টা ইউনিয়ন আছে, একটা পৌরসভা আছে। আমার ব্যক্তিগত তহবিল থেকে আমি 24টা ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট করবো ইনশাআল্লাহ, যেটা আমাদের দেশের কর্মসংস্থানের এবং বহির্বিশ্বে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং বেকারত্ব দূর হবে। আমি মনে করি আমার দেশের সাধারণ মানুষের উপর বোঝা কমবে। যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামো, পদ্মা সেতু রেল সংযোগ শরীয়তপুরের আলুবাজার ফেরিঘাট পর্যন্ত সম্প্রসারণ করা হবে ইনশাআল্লাহ। নড়িয়া ব্রিজের কাজ 6 মাসের মধ্যে সম্পূর্ণ করার যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে। কৃষি ও মৎস্য, কৃষি জমির বহুমুখী ব্যবহার উপযোগী করার প্রশিক্ষণ দেওয়া হবে এবং বীজ, সার, কীটনাশক ও সেচ সহজলভ্য করা হবে। কৃষি পণ্য ন্যায্য মূল্যে নিশ্চিত করতে একটি কোল্ড স্টোরেজ নির্মাণ করা হবে, যেটা আমার ব্যক্তিগত তহবিল থেকে। আমরা চিন্তা করছি কাছিকাটা, নপাড়া, চড়াতা, যেখানে আলু চাষ বেশি হয় এবং মৎস্য আমাদের পদ্মার যেখানে উৎপত্তি বিশেষ করে ভয়ানক রূপ ধারণ করে, সেখানে আমাদের মৎস্যজীবীরা যারা মৎস্য চাষ করেন, এরা মাছ দ্রুততার সময়ে বিক্রি করে ফেলতে গিয়ে তাদের ন্যায্য পয়সাটা পান না। এটা যদি কোল্ড স্টোরেজের মধ্যে 2-4 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন রেখে বিক্রি করা হয়, তারা ন্যায্য দামটা পাবেন। সেটা আমি দেখেছি। এবার চড়াটা নপাড়ায় জমি দেখে চিন্তা করেছি, আমরা যদি নদী ভাঙাটা ওই নপাড়ার পশ্চিম পোর্শনটা যদি বেরিবারটা কমপ্লিট করতে পারি, তাহলে নদী ভাঙা রোধ হবে এবং সেখানে আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে একটা কোল্ড স্টোরেজ করার পরিকল্পনা করেছি। নড়িয়া সখীপুরের উল্লেখযোগ্য সংখ্যক জেলেদের জীবিকার অন্যতম মাধ্যম মৎস্য আহরণের সরকারি বেসরকারি পর্যায়ে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে। সামাজিক উন্নয়ন, নিরাপত্তা, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে আমার জিরো টলারেন্স নীতিতে অটুট থেকে জনগণ ও প্রশাসনের সহযোগিতা নিয়ে একটি বাসযোগ্য সমাজ গঠনে আমি অঙ্গীকারবদ্ধ। সামাজিক সচেতনতা, যুবকদের খেলাধুলা প্রশিক্ষণ, সম্পৃক্তকরণ ও প্রশাসনের সমন্বয়ে মাদক নির্মূল। নড়িয়া সখীপুরে একটি স্টেডিয়াম নির্মাণ করে খেলাধুলার সুযোগ বৃদ্ধি করা হবে। আপনারা আমার নির্বাচনমুখী মিটিংগুলিতে আপনারা শুনেছেন, নড়িয়া সখীপুর আমি মাদকের সাথে যুদ্ধ ঘোষণা করেছি, কারণ মাদক একটি সমাজ ব্যবস্থা, একটি পরিবার, একটা রাষ্ট্রকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়। অতএব আমি আমার যাত্রা শুরু করতে চাই নড়িয়া সখীপুরে। আমি কোনো মাদকের আস্তানা রাখবো না, যেখানে মাদক সেখানে শফিকুর রহমান কিরণের প্রতিরোধ। আমি আমার এই 2 নির্বাচনী এলাকার উল্লেখযোগ্য লোকদের সাথে নিয়ে এই প্রতিরোধ গড়ে তুলব। আমি বিশ্বাস করি আমি সফল কাম হব। সালিসের নামে অবৈধ অর্থ আদায়, অবৈধ জমি দখল সম্পূর্ণভাবে বন্ধ করে আইনসম্মত ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থা নিশ্চিত করা হবে। প্রবাসী অধ্যুষিত নড়িয়া সখীপুরের প্রবাসী সহ সমাজের সকল শ্রেণীর মানুষের প্রতি যে কোনো হয়রানি বন্ধে মনিটরিং ব্যবস্থা কমিটি করা হবে। আমরা মনে করি
যারা রিটায়ার্ড আর্মি অফিসার আছেন বা যারা পুলিশ অফিসার আছেন, তাদের সমন্বয়ে নড়িয়া সখীপুরে 2টা মনিটরিং সেল গঠন করা হবে। তাতে আমরা মনে করি এই চাঁদাবাজ সন্ত্রাস মুক্ত একটা সুন্দর সমাজ ব্যবস্থা গঠনে সহায়ক শক্তি ভূমিকা পালন করবে। সেক্ষেত্রে তাদের সমন্বয়ে আমি 2টা মনিটরিং সেল গঠন করব, নড়িয়াতে একটা, সখীপুরে একটা। প্রবাসী অধ্যুষিত নড়িয়া সখীপুরের প্রবাসী সমাজের সকল শ্রেণীর মানুষের প্রতি যে কোনো হয়রানি বন্ধে মনিটরিং ব্যবস্থা কমিটি করা হবে। থানা সংলগ্ন এলাকায় অভিযোগ বক্স স্থাপন, যেটায় ভুক্তভোগীর নাম প্রকাশ না করে নির্ভয়ে সমস্যার কথা প্রশাসনকে জানানো হবে না। অনেকে আছেন ভয়ে অভিযোগ বাক্সে অভিযোগ দাখিল করেন না, বাট হয়রানির শিকার হয়েছেন। অনেকে ঘুষ বাণিজ্য করেছেন, অনেকে সাধারণ গরিব মানুষ যারা রায়ত পর্যা, এখনো রায়ত পর্যা এখানে কথা আছে, তারা নির্যাতিত হলে তারা বলতে পারে না। তাদের জন্য ইউনিয়ন পরিষদের অফিসগুলিকে চিহ্নিত করে সেখানে অভিযোগের বাক্স রাখা হবে। সেই বাক্সগুলি সপ্তাহে 1 দিন আমি দেখব, আর প্রতি 3 দিন পর পর থানা পুলিশ এটাকে এই অভিযোগগুলি দেখবে। প্রত্যেকটা ট্রু কপি আমার কাছে আসতে হবে, আল্লাহ যদি আমাকে কামিয়াব করে। প্রবাসী এলাকায় মসজিদ, মন্দির, গির্জার উন্নয়ন সাধন করা এবং সকল ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা। নড়িয়াতে একটি পানি শোধনাগার নির্মাণ করা হবে। নতুন উদ্যোক্তা তৈরির জন্য সরকারি ও বেসরকারি উৎস থেকে স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করা হবে। ই ক্যাফে স্থাপনের মাধ্যমে ডিজিটাল সুবিধা এবং ফ্রিল্যান্সিং এর সুযোগ করে দেওয়া হবে। আপনাদের ভোট নপাড়া, চরাটা, কাছিকাটা যোগাযোগ নেটওয়ার্ক স্থাপনের দিঘির পার হয়ে, মুন্সিগঞ্জের দিঘির পার হয়ে নপাড়া ব্রিজ ও চরাটা কাছিকাটা সড়ক সংযোগ নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসা হবে। ওখানে আমি যা দেখেছি, আমি নিজেও কন্ট্রাক্টর, মেঘনার 2টা ব্রিজ করেছে, 2টা ব্রিজের 750 মিটার ছিল, সেখানে তারা 2টাকে পাট করে মাটি ভরাট করে 250 করে 500 মিটার ব্রিজটা করেছে। তাতে মেঘনার সাথে সরাসরি পূর্বাঞ্চলের একটা যোগাযোগের ব্যবস্থা হয়েছে। আমরা সেম অবস্থা দেখেছি এখানে দিঘির পাড় থেকে যদি 200 মিটার 2টা 400 মিটারের ব্রিজ করা হয়, তাহলে কাছিকাটা অথবা নপাড়া সংযোগ সড়ক করে কাছিকাটা নপাড়া চরাটাকে টোটাল যোগাযোগ নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসা যায়। সেটা হলে অনেক ছোট ছোট কলকারখানা এখানে চলে আসবে এবং কোল্ড স্টোরেজ মালামাল ক্যারিং করা খুব সহজ হবে। ওখানে আপনারা জেনে খুশি হবেন যে আমি এই নির্বাচনী কাজ হয়েছে, এবং যেহেতু আমি ব্যবসায়ী, আমি হেঁটে গেলে চেষ্টা করি যে ব্যবসার স্পেল কোথায় আছে। আমি দেখেছি, আমি নড়িয়ার অনেক জায়গায় জমি বিক্রি করা না করে দিয়ে আসি, যেমন চরাটা এবং নপাড়া। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসবেন, আল্লাহর রহমতে সার্বিক পরিস্থিতি, আমি ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমি এমপি হব। আমার স্বপ্ন আমি পার্মানেন্ট নড়িয়া এবং চরাটা নপাড়া কাছিকাটা যদি পার্মানেন্ট পাইলিং করে বাঁধ নির্মাণ করা হয়। আমি আরেকটা স্বপ্ন দেখছি, হংকং চরাটা নপাড়া কাছিকাটা চারিদিক দিয়ে বাঁধ দিয়ে সেখানে একটা নতুন শহর তৈরি করার আস্তে আস্তে আমার প্ল্যান আছে। যেটা আমি, যেহেতু আপনারা জানেন অনেকেই যে আমি পৃথিবীর 88টা কান্ট্রিতে ঘুরেছি, এবং সেই দেশে গিয়ে সেই দেশ আগিয়ে যাওয়ার পিছনে মূল কারণগুলি ছিল কি কি, মূল তথ্যগুলি আমি সেই দেশের বইগুলি পড়েছি। আমি দেখেছি অধিক পরিশ্রম, সুষ্ঠু পরিকল্পনা অধ্যবসায় মানুষকে তার দেশকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহায়ক শক্তি ভূমিকা পালন করে। আমি দেখেছি, আমি চরাটা নপাড়ায় বসে স্বপ্ন দেখি হংকং সিটি, চারিদিক দিয়ে নদী আছে, এবং আমাদের চরাটা নপাড়া কাছিকাটা বিশাল বড় এরিয়া, বিশাল একটা শহর উঠার জন্য এটা আমি মনে করি। এর মধ্যে আরো পূর্বে গিয়ে চাঁদপুরের রাজরাজেশ্বরটাও যদি করা হয়, এটার সাথে ইনক্লুড করা হয়, তাহলে 4টা ইউনিয়নকে নিয়ে বিশাল সম্ভাবনাময় কিছু একটা করা যেতে পারে। তার মধ্যে আমি উল্লেখযোগ্য মনে করেছি, আমি দেখেছি ওখানের গ্রিনেস কি, ওখানে দেখেছি
শস্যা আমি দেখেছি ওখানে ন্যাচারাল বিউটি আছে, সেখানে যদি আমরা হোটেল মোটেল করি অনেকে, এবং এখন দেখেন আপনারা অনেকেই হেলিকপ্টারে আপনারা ইয়েতে যান, কক্সবাজার যান, আমরা এখানে যদি মোটেল করা হয়, পর্যটনটাকে এই 2-3টা ইউনিয়নকে যদি আমরা একটু প্রায়োরিটি বেসিস কিছু কাজ করি, আমার বিশ্বাস আমার এই অঞ্চলে অনেক ভিজিটর, দেশি বিদেশি পর্যটন এই আমাদের এই অঞ্চলে ঘুরতে আসবে। আমরা আপনারা জানেন আমাদের শুধু একটা রোড আছে, ফেরি দিয়ে চলাচল করার পরে এই রোডটা কোনো কারণে 2টা ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়ে গেলে এই রাস্তাটা বন্ধ হয়ে যাবে। এবং এটা আমরা যদিও এখনো বলি না এটা এশিয়ান হাইওয়ে, কারণ একটা হাইওয়ের চেহারা এরকম না। আপনি খুলনা থেকে মোংলা থেকে মাল নিয়ে চিটাং যাওয়ার পথে অনেক কাঁচামাল আসে, যেটা একদিন পরে থাকলে নষ্ট হয়ে যাবে। আমরা তার বাইপাস হিসাবে আমরা এখান দিয়ে থেকে 1 কিলোমিটার পূর্ব দিকে একটা বাইপাস হাইওয়ে করা যায়, যেটা এখানে মাত্র 2টা ব্রিজ, খুবই ছোট ছোট ব্রিজ, এখানে টেন্ডারের প্রস্তুতি নিয়ে আছে। আমরা এটাকে এলজিটির সাথে কথা টথা বলে আমরা সম্পূর্ণ করে রেখেছি। আমার বিশ্বাস আগামী সরকার ক্ষমতায় আসার পরপরই এই ব্রিজের বাস্তব রূপ দেওয়া শুরু করবে ইনশাল্লাহ। 6 মাসের মধ্যে এটা টেন্ডার প্রক্রিয়া শেষ করা হবে। তাতে আমাদের 2টা পাইপ, একটা আছে আরেকটা হলো, তাতে শরীয়তপুরের সাথে সরাসরি সংযোগ হবে। চরসেনসাস দক্ষিণ তারাবনিয়া, উত্তর তারাবনিয়া সত্যপুর হয়ে নড়িয়া হয়ে শরীয়তপুর। নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি নির্ধারিত স্থানে পুনরায় চালু করা হবে এবং 100 শয্যা উন্নীত করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। আপনারা জানেন যে মুলফতগঞ্জ যে হসপিটালটা ছিল, সেখানে তার সাথে সাথে ওটাকে একটা নতুন হসপিটাল হয়েছে। আমাদের ওখানে যারা আগের সরকার ছিলেন তারা এই হসপিটাল করার আগে লোকালি আওয়ামী লীগ নেতৃবৃন্দকে আশ্বাস দিয়েছিলেন যে আপনারা ওখানে যে হসপিটালটা করছি এই হসপিটালটাও চালু থাকবে, ওই হসপিটালটাও চালু থাকবে। তাতে পর্যায়ক্রমে দেখা যাচ্ছে এই সরকার, তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পরে ওই হসপিটালের ম্যাক্সিমাম মেশিনারিজ নতুনটায় শিফট করার পরিকল্পনা, এবং তারা লোকমুখে শুনতে শুরু করেছে যে এখানে কোনো ডক্টর থাকবে না, এটাকে অকার্যকর একটা হসপিটাল হিসাবে ঘোষণা করা হবে। তার পরিপ্রেক্ষিতে সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথেই তারা একটা মানববন্ধন করে হাইকোর্টে রিট করে রেখেছে। আমি অন্তত মিনিমাম এই হসপিটালটাকে নিয়ে 10 বারের উপরে আমি ওখানের কেদারপুর ইউনিয়নের বাসীর সাথে কথা বলেছি। সর্বশেষ যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তের সাথে তাদের একটা প্রস্তাব ছিল যে আপনারা ডিসি অফিসে মাসিক যে রেজুলেশন হয় সেখানে এই প্রস্তাবটা আপনারা করে রাখবেন যে আমরা অন্তত 10 শয্যা বিশিষ্ট হসপিটালটা চালু থাকবে এবং এই নতুনটাও চালু থাকবে। এটা পেলে যারা রিটটা করেছে তারা রিটটা প্রত্যাহার করবে। সেরকম করার পরে তারা রিট প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছে। বাই দিস টাইম আমাদের রোজা বা বন্ধের, ডিসেম্বরের বন্ধের হাইকোর্ট বন্ধ হয়ে গেছে। এরপরে এই ডেটটা আমি যা দেখেছি কোর্টে গিয়ে, ডেটটা পড়লেই তারা তাদের রিটটা প্রত্যাহার করে নেবে। আল্লাহর রহমতে আমি আশাবাদী নতুন সরকার ইনশাআল্লাহ এই হসপিটালটা চালু করবে, যেটা হয়ে রেডি হয়ে পড়ে আছে। দক্ষিণ তারাবনী ইউনিয়নে হাসপাতালের জন্য আমি 30% জমি দিয়েছি, সিভিল সার্জনের নামে দিয়েছি। এখানে আমার একটা হাসপাতাল করার প্ল্যান আছে সরকারিভাবে। তো আমি মনে করি গত 1 বছর আগে একটা 20 শয্যা বিশিষ্ট একটা হাসপাতাল এই 3টা ইউনিয়নের মধ্যে হবে। সিভিল সার্জনের সাথে আমার কথা হয়েছে, আমি মনে করি সেই হাসপাতালটা দক্ষিণ তারাবনী হবে। গর্ভবতী নারীদের নিরাপদ নিশ্চিত করতে গ্রামীণ পর্যায়ে দক্ষ প্রত্যায়িত মিডওয়াইফ, দাত্রী, স্বাস্থ্যকর্মীর সংখ্যা বৃদ্ধি এবং তাদের আধুনিক প্রশিক্ষণ প্রদান করা হবে। গর্ভবতী মায়েদের জন্য পুষ্টি সহায়তা সচেতনামূলক সেমিনার আয়োজন করা যাতে মাতৃমৃত্যুর হার কম হয়। মানসম্মত স্বাস্থ্যসেবা ও দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষ্যে একটি আধুনিক নার্সিং কলেজ প্রতিষ্ঠা করা হবে।
এর প্ল্যানটা হলো আমাদের, আপনারা জানেন সারা বিশ্বে ডিপ্লোমা এবং গ্রাজুয়েট নার্সের চাহিদা। এতে শুধু মিডল ইস্টে প্রায়, মিডল ইস্টের মানে ইউইতে আছে প্রায় 25,000 ডিপ্লোমা এবং গ্রাজুয়েট নার্সের চাহিদা। এবং আপনারা জানবেন অস্ট্রেলিয়াতে গ্রাজুয়েট নার্সের চাহিদা ওপেন, কোনো নাম্বার নেই, যতজন দিবেন সিলেকশন হলে তারা যেতে পারবে। বেতন বাংলাদেশি প্রায় 5 লক্ষ টাকার উপরে। তো এটা আমাদের একটা সম্ভাবনাময় একটা খাত, যেখানে আমরা একটা নার্সিং হোম এখানে আমরা ইনশাল্লাহ এই এই অঞ্চলে আমরা করব। গর্ভবতী নারীদের, আচ্ছা, বেড়িবাঁধ ও নদী শাসন। শরীয়তপুরের উত্তরে, উত্তর তারাবনিয়া হতে নড়িয়া হয়ে জাজিরা পদ্মা ব্রিজ পর্যন্ত আমরা স্থায়ী বেড়িবাঁধ, যেই বাঁধটা আছে সেটা গভীর, যেখানে নদী অনেক গভীর ছিল, সেই এই বাঁধটা নিরাপদ না। আমরা মনে করি এখান থেকে অন্তত মিনিমাম 2 কিলোমিটার উত্তরে গিয়ে আমরা যদি বেড়িবাঁধটা দেই পার্মানেন্ট পাইলিং করে, তাহলে এই 2 কিলোমিটারের মধ্যে আমরা এখানে একটা পদ্মা নদীর ডান তীরে নড়িয়া শকুর একটি কন্টেনার হ্যান্ডেলিং টার্মিনাল নির্মাণ করতে পারি এবং রপ্তানিমুখী ইন্ডাস্ট্রিয়াল জোন নির্মাণ করে। এই 2 কিলোমিটারের মধ্যে ব্রিজের গোড়া থেকে চাঁদপুরের বর্ডার পর্যন্ত আমাদের জমিটা আছে, সেখানে আমরা ইন্ডাস্ট্রিয়াল জোন করতে পারি। যে কন্টেনার যদি হ্যান্ডেলিং এখানে কাস্টমস হয়ে যায়, তাহলে এখানে অনেক লোকের কর্মযোগ্য হবে এবং কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং আমাদের এখানে লাইক মিনি পোর্ট হবে। আমাদের এই পরিকল্পনা আছে। এটা বলেছি কোথা থেকে বলেছি আবার শুনতে হবে। বলেছি হলো আমার অনেক ইনভেস্টর আছেন, যারা মিডল ইস্টের ইনভেস্টর, পৃথিবীর অনেক জায়গাতে তারা ইনভেস্ট করেছে, তারা নিজস্ব অর্থায়নে পোর্ট করেছে বা এরকম দৃষ্টান্ত আছে। সেই কোম্পানির সাথে আমার কথা হয়েছে, সেই কোম্পানি বলেছে বাংলাদেশের প্রশাসনিক অবস্থা, ফ্যাসিলিটিস কি আছে, বেনিফিট কি আছে, সেটা যদি আমরা পাই এবং ট্যাক্স কি আছে। আমি ট্যাক্স, আমাদের ট্যাক্সের বই নিয়ে গিয়েছি, এই দেখো এটা তুমি পড়ো। আমাদের গেজেট নিয়ে গেছি বিদেশিদের জন্য কি সুযোগ সুবিধা। তারা 5টা কান্ট্রি মিডল ইস্টের যারা সরকার প্রধান আছেন এবং যারা সরকারের কাছে লোক, তারা আমার বন্ধু। আমি বিশ্বাস করি আল্লাহর রহমতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি এমপি হলে ইনশাল্লাহ আমি সেই সব বিদেশিদের এই ইনভেস্ট করাবো আমার শরীয়তপুর 2 নির্বাচনী এলাকায়। এবং আপনারা, আমি অনেক সময় একদম সঠিকভাবে বলতে চেষ্টা করি, বলি আপনারা নিজেরা দেখবেন, যদি দেখেন এটার পরিবর্তন না হয়েছে, তাহলে শরীয়তপুরের আমার নির্বাচনী এলাকায় আমাকে ঢুকতে দেবেন। আমি আত্মবিশ্বাসী এবং আমি জানি আমি কি করতে পারি। সেই হিসাবে বিদেশিদের সাথে আমার যোগাযোগ চলছে। আমার বিশ্বাস আমি নির্বাচন করছি, তারা জানেন। আমার বিশ্বাস আমার বিজয়ে মিডল ইস্টের অনেক রাষ্ট্রের প্রধান সারির লোকরা উৎফুল্ল হবে এবং তারা ইনভেস্টমেন্টের হাত প্রশস্ত করবে এবং বাড়িয়ে দিবে। সখীপুরকে উপজেলা করা, এটা 1985 সালের 5ই এপ্রিল সেই সময়ের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সখীপুরে এসে আমার যে প্রস্তাবটা ছিল, সেই প্রস্তাবের প্রথম সারির প্রস্তাব ছিল সখীপুরকে উপজেলা করা। তো আমি বেগম জিয়ার সেই সময়ের উপজেলার প্রস্তাবটা ডিক্লেয়ার করেন নাই, বাট এই প্রস্তাবটা ছিল। আমি মনে করি আমাদের বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। অতএব বেগম খালেদা জিয়া বিবেচনায় যেই উপজেলাটা ছিল সেটা সখীপুর। ইনশাল্লাহ আমি যে কয়েকটা প্রথম সংসদীয় যে কয়েকটা কথা বলবো, তার মধ্যে উল্লেখযোগ্য সখীপুর উপজেলা চাই। তো এই পর্যন্ত আমার প্রায় শেষ। আপনাদের
ভোট সমর্থন পেলে আমি আপনাদের প্রতিনিধি হয়ে মহান সংসদে আপনাদের অধিকার আদায়ে সর্বদা সোচ্চার থাকবো ইনশাআল্লাহ। মহান রবের নিকট আপনাদের আমাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমার জন্য ও আগামী 12 ফেব্রুয়ারি ধানের শীষের সমর্থন চেয়ে আপনাদের সকলের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই। একটি নতুন বাংলাদেশ, একটি নতুন শরীয়তপুর গড়ার লক্ষ্যে আপনারা যারা দীর্ঘদিন পরিশ্রম করে যাচ্ছেন, আমি জানি আপনারা সাংবাদিকতার বাইরেও আপনার এই দেশের সন্তান। আপনাদের আমার কষ্টে আপনারা কষ্ট পান, আপনাদের কষ্টে আমি কষ্ট পাই। এই দেশের ক্ষতির সাথে আপনাদের কষ্ট হয়, এই দেশের ক্ষতির সাথে আমারও কষ্ট হয়। আমি বিশ্বাস করি আমরা সবাই মিলে শরীয়তপুর 2-কে আপনাদের সহযোগিতা নিয়ে একটি নতুন শরীয়তপুর গড়ে তুলব, এই আশা ব্যক্ত করে সবাইকে এই কষ্ট করে আসার জন্য, একটা নতুন সুসংবাদ শোনার জন্য আপনাদের সকলকে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনের রেজাল্টের অপেক্ষায় রাখার জন্য রেখে আপনাদের পরামর্শ সহযোগিতা আমাকে করবেন এই আশা ব্যক্ত করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।